ডিসেম্বরের মধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বর অথবা জুনে নির্বাচনের কথা বলা হচ্ছে। অপরপক্ষে আমরা নতুন দল নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি থেকে শুনছি সমস্ত সংস্কারের পরেই নির্বাচন এবং গণ অভ্যুত্থানের অভিযোগে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার পরেই নির্বাচন। এই প্রশ্নে আমরা জানি এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, গণ অভ্যুত্থানের শরিকদের সমর্থন নিয়ে সরকার গঠিত হয়েছে, কিন্তু নির্বাচন প্রশ্নে এই বিভেদে সরকার কার পক্ষে অবস্থান নেবে, নির্বাচন কবে আসলে হবে। আপনারা যেটা দিয়েছেন ঐক্যমত কমিশনের সাথে মিটিং হবার পর স্টেটমেন্টে প্রথমে দেওয়া হয়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরকে টার্গেট করে সমস্ত সংস্কার শেষ করে ডিসেম্বর নির্বাচনের প্রস্তুতির দিকে যাওয়ার জন্য। সেই স্টেটমেন্টে আপনাদের সংশোধন করতে হয়েছে 4 বার। ডিসেম্বর যেটা ছিল সেটা বিবৃতি গণমাধ্যমে যদি সরকারের বলেন বেসরকারি বলেন যে কোনো পর্যায় থেকে কোনো ধরনের বিবৃতি আসে, সেটার সংশোধনী যদি কোনো অনেক সময় হয় কি যে যেখানে আমাদের আপনি সংশোধনের কথা বলছেন কি যোগ হয়েছে ডিসেম্বর, আসলে প্রধান উপদেষ্টা আসলে কি বলেছিলেন? প্রধান উপদেষ্টা এর আগেও কিন্তু বলেছিলেন ডিসেম্বরে নির্বাচনের কথা, এটা আমরা পাবলিকলি শুনেছিলাম। এই জায়গাটায় কি বলেছিলেন উনি, আমি একটু জানতে চাইছি আপনার কাছে। আপনি যদি সংশোধনের কথা বলেন স্টেটমেন্টে, সংশোধন হয়ে কি এসেছে, যে সংশোধন কি করা হয়েছে সেই ব্যাখ্যাটাও কিন্তু স্টেটমেন্টে দেওয়া হয়েছে। যে প্রথমে যে স্টেটমেন্টটি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা কি বলেছিলেন সেটা আমি জানতে চাইছি আপনার কাছে। প্রধান উপদেষ্টা কি ডিসেম্বর স্টেটমেন্টে যেটা প্রধান উপদেষ্টার বক্তব্যে বলা হয়েছে, সুতরাং আপনি প্রধান উপদেষ্টা কি বলেছেন আমি আপনাকে এটা বলবো, কিন্তু আপনি যখন সংশোধনীর ব্যাখ্যাটা যাচ্ছেন সেটা যদি না দেই তাহলে আমার অর্ধেকটা থেকে যায়। আমি আমার মনে হয় সংশোধনের সাথে প্রধান উপদেষ্টা কি বলেছিলেন সেটা ডাইরেক্টলি রিলেটেড না। স্টেটমেন্টটা তো প্রধান উপদেষ্টার, প্রধান উপদেষ্টা কি বক্তব্য দিয়েছেন সেটার বক্তব্যের প্রেক্ষিতেই সেখানে প্রধান উপদেষ্টা যা বলেছেন নিশ্চয়ই তার বাইরে কোনো কিছু যায়নি। একবার না একবার তো গেছে, সেটাই বলছি, আপনি তো সেটা আমাকে বলতে দিতে হবে। সেই জায়গাটা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন। ভুলক্রমে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে এই বিবৃতিটি পাঠানো হয় ডিসেম্বরে রয়ে গেছে, ডিসেম্বর থেকে জুন কথা, এটা দ্রুত এগিয়ে নিতে হবে, কারণ আমরা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা করতে চাই। এটা একই বক্তব্য যেটা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা নেই। এটা যদি এখন একটা মানে টাইপের মিস্টেক নিয়ে যদি এরকম হয় যে কাউকে শুধু টাইপের মিস্টেক ফয়েজ, কারণ আমি আপনাকে একটু বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি। এই সময় বিএনপির দাবিকে যদি আপনারা ইগনোর করেন তাহলে সেটা একটা বার্তা এখানে দিচ্ছে যে আপনারা আসলে এই জায়গাটা স্পেসিফিক্যালি আপনারা বলতে চাইছেন যে তার মানে কি এরকম দাঁড়ায় যে মিটিং এ বসে একরকম সিদ্ধান্ত হলো, তারপরে বিবৃতি যাওয়ার পরে আবার প্রথম না আমি এটা বলি না, এরকম তো ব্যাপার না। এটা টাইপেরই মিস্টেক। আপনাকে এখন যদি আপনি তার মানে দাঁড়ায় কিনা, মানে আপনার কাছে কি দাঁড়ায়, আমার কাছে তো দাঁড়ায়, আমি যেহেতু প্রধান উপদেষ্টা প্রেসিং এর কাজ করি, 4টি জায়গায় টাইপের মিস্টেক হলো, 4টি জায়গায় টাইপের 4টি জায়গায় ওই ডিসেম্বর থেকে গেছে, যে জায়গাটা কাজ করেছে ডিসেম্বর থেকে জুন, এই কথাটা যোগ করতে হয়েছে। না, এখন একটি কথা আমি আপনাকে বলি, সংস্কারের প্রশ্নে জুন কেন সেটা আপনার আরও সময় লাগতে পারে, কিন্তু যেহেতু এই সময়ের বিতর্কটা আছে সময় নিয়ে এবং জুন কি আসলেই জুন, এরকম একটি প্রশ্ন রাজনীতিবিদদের মধ্যে আছে। সেই জায়গা থেকে জুনের ডিসেম্বর না জুন, এবং সেখানে যখন এরকম এডিট করা হয়, কারণ এই লেটারটি যে ড্রাফট করছেন সেই লেটারটি ড্রাফট করার পরে তো যাবে, এটা সরকারি একটা প্রধান উপদেষ্টার অফিস থেকে এটা সরকারি একটা স্টেটমেন্ট, সেটা আপনি জাস্ট লিখেই আমরা যেভাবে ফেসবুক পোস্টে দিয়ে দিই সেটা সেভাবে যায় না, ইট শুড ফলো আ প্রসেস। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আপনারা কি, খুব সহজ করে দিই আমি আপনাকে প্রশ্নটা, আপনারা কি এটা নিয়ে কোনো চাপের মধ্যে আছেন কিনা? কারণ এই সরকারটা তো গণ অভ্যুত্থানের সরকার এবং সেখানে বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যে পর নির্বাচন, সমস্ত সংস্কার, যেটা আমরা আসলে জানি না সংস্কারের পর কতটুকু নির্বাচন ধরেই নেওয়া হয়, যেটা আসলে নির্বাচনকে আরেকটু প্রলম্বিত করার প্রস্তাব তাদের কাছ থেকে দেয়া হচ্ছে। সেই জায়গায় আপনারা কোনো চাপের মধ্যে আছেন কিনা? এই সরকার ডে 1 থেকেই সব কিছু নিয়ে একটা চাপে আছে। চাপের বাইরে একদিনও সরকার থাকতেও চায় না। চাপ থাকবে না যখন সব কিছুকে উপেক্ষা করবে। সরকার কোনো কিছুকে উপেক্ষা করতে চায় না। বিএনপির পক্ষ থেকে যে দাবি, নাগরিক পার্টি তাদের যে দাবি, ইনফ্যাক্ট নাগরিক পার্টির দাবি বলে আপনি যেটা বলছেন সেটার সঙ্গে আমি জানি না হান্নান মাসুদ আরও পরিষ্কার করতে পারবেন যে সব সংস্কার শেষেই নির্বাচন, তারা এরকমই ঠিক চায় কিনা এটা আমার জানা নেই। আমি ঠিক এরকম আমার কাছে কোনো বার্তা নেই। তবে নির্বাচন চাওয়া, নির্বাচনের সময়, নির্বাচনের ধরন নিয়েও নানান আলাপ আলোচনা বিনিয়োগ সম্মেলন করছে।
এই সরকারের কাছে বিনিয়োগ সম্মেলন করা নাকি? এখন একজন তো একটা আলোচনা দিতেই পারে, একটা কথা বলতেই পারে। ধরুন আপনি এখন আজকে যে স্টেটমেন্টের পোস্টমর্টম করছেন, তো সেটা আপনি করতেই পারেন। এখন আমি কি বলতে পারি যে আমাদের সরকারের দিক থেকে একটা জায়গায় একটা টাইপ করতে ভুল হয়েছে, সেটা সংশোধনী দেওয়া হয়েছে। এখন আমি এটা বলার পরে যদি আপনি আরও কিছু আমার কাছে জানতে চান, আমি বলতে পারতাম আপনার প্রশ্নের ফাঁদে পড়ে যদি আসলে কিছু থাকতো। আমার কাছে আর কিছু নাই, আমার পেটে অতটুকুই কথা আছে যে এটা ভুল হয়েছে, সেটা সংশোধন করে দেওয়া হয়েছে। অথবা আপনার আসলে বলার মতো অবস্থা নাই, যেহেতু আপনি নিজেই বললেন যে আপনারা চাপে আছেন, একটু আগে বলেছেন আপনারা চাপে আছেন। হ্যাঁ, আমি বললাম তো, আপনি যদি চাপ বলেন চাপ, কাজ বলেন কাজ। আচ্ছা ফয়েজ আহমেদ, আমাকে একটা কথা বলেন তো, আপনারা বলছেন যে কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার হলে জুনে নির্বাচন। আপনি আমাকে বলবেন যে কম সংস্কার বলতে কি কি সংস্কার আসলে? কম সংস্কার এটা রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত নেবে, বেশি সংস্কার সেটা রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত নেবে। সেখানে বলছে আমরা জানি না বেশি সংস্কারটা কি, কোন সংস্কারই ছোট সংস্কার না। রাজনৈতিক দলগুলি যদি না জেনে থাকে, এই জানা এবং না জানার দূরত্বটা তৈরি করার জন্যই কিন্তু ঐক্যমত্য কমিশন পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে মিটিং করছে। সে জায়গায় নিশ্চয়ই তাদের কোনো কনফিউশন থাকলে দূর হবে। কম সংস্কার যদি ধরুন আপনি এমন কিছু সংস্কার আছে যে সংস্কারের মধ্যে দিয়ে আমার কোনো কিছুতেই কোনো প্রভাব তৈরি করবে না। ধরুন এমন একটি আইন আছে যেটা হচ্ছে আমার ব্যাংক খাতের জন্য একটা ইতিবাচক আইন হবে, যেটার সঙ্গে আমার নির্বাচন সংবিধানের কোনো সম্পর্ক নেই। পলিটিক্যাল পার্টিগুলি যদি মনে করেন না এসবের দরকার নাই, আপনি নির্বাচন সংবিধানে হাত দিবেন না, আপনি এগুলি করেন, এটা তাদের সিদ্ধান্ত। এটা তো সরকার কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। স্পষ্ট করে জানবে না বা বলবে না যে কম সংস্কার বলতে এক্স্যাক্টলি কি কি সংস্কার? আমরা কিন্তু জানি না যে কম সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে এবং বেশি সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে। এখন দেখুন, কোনো ক্ষেত্রে সংস্কার কমিশনগুলির কাছ থেকে 100 প্রস্তাব এসেছে, 150 প্রস্তাব এসেছে, কোনোটিতে 20টি এসেছে, 30টি এসেছে। এখন দেখা যায় সবগুলি পলিটিক্যাল পার্টি বললো যে না 100-150 দরকার নেই, আমরা 3টাতে রাজি হলাম। এই 3টাই তো কম। আবার যদি বলে একেবারে রাজি হলাম, সংখ্যা দিয়ে বিচার করা হবে? সংখ্যা দিয়ে হতেই পারে। আপনি কম বেশি যদি বলেন, এটাও তো একটা পরিমাপের ব্যাপার। সংখ্যা দিয়ে বিচার হতেই পারে। আপনার এতগুলি সংস্কার প্রস্তাব আছে, ধরুন পলিটিক্যাল পার্টিগুলি যখন এনসিপি, বিএনপি, জামাত, এনডিএম, তারা সবাই মিলে যদি এখন একমত হয়ে যায় যে আমাদের সংবিধানে হাত দেওয়ার দরকার নেই কোনো, আমাদের সংসদের যে নির্বাচনী ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা হাত দেওয়ার দরকার নেই কোনো, আমাদের দুর্নীতি দমন কমিশনের সংস্কারে হাত দেওয়ার দরকার নেই, সেভাবে হবে। আমি ববি হাজ্জাজ আপনার কাছে জানতে চাই যে এই যে সংস্কার প্রশ্নে একটা দূরত্ব দেখছি আমরা দলগুলোর মধ্যে, এমনকি সরকারও একটা চাপের মধ্যে আছে, তো সেই জায়গায় ডিসেম্বরেই নির্বাচন হতে হবে এরকম একটা দাবি, সরকার একটি চাপের মধ্যে আছে। আমার আপনার ডে ওয়ান থেকেই নাগরিকদের আপনি প্রত্যাশার কথা বুঝেন না কেন? আমরা কতদিনে 150-200 আন্দোলন মোকাবেলা, এটা চাপ নয়? এটা সব আন্দোলনকে অনেক রিলেটেড ছিল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, যে আকাঙ্ক্ষা সেই জায়গায় চাপ কিনা, সেই চাপ দিচ্ছে, সেটা ব্যাপার নাই তো। আপনার নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, সেই জায়গায় চাপ কোনটা হবে কোনটা হবে না, এগুলি খুবই পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্যাল পার্টিগুলি ডিসাইড করবে। সে জায়গায় আপনি এটাকে দয়া করে এই জায়গায় নেবেন না যে আমি বলেছি সরকার নির্বাচন নিয়ে চাপে আছে। নির্বাচন নিয়ে কথা শুরু হয়েছিল, জনাব ফয়েজ আহমেদ বেশ কিছু বক্তব্য দিয়েছেন। আসলে উনাকে আমি কোনো কিছু নিয়ে দোষারোপ আসলে বেশি করতে পারি না, যদি উনি সরকার পক্ষ হিসেবে এখানে বসা, কিন্তু উনার পরিচিতি, উনি প্রেস উইংয়ের সাথে জড়িত, তার মানে আসলে উনাকে যে তথ্যটা সরকারের ডিসিশন মেকারসরা দেন তার বাইরে উনার কথা বলার জায়গা নেই। সো সেখানে আসলে আমি ওনাকেও খুব বেশি পুশ করতে পারি না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, সরকার যদি বলে যে, যেমন মনে করেন যে কথাগুলো আপনি বলছিলেন যে ডিসেম্বর বা জুন, এটার মানে কি স্বল্প পরিসরে সংস্কার, এইটার কাল পয়লা বৈশাখ ছুটি, আগামী পরশুদিন অ্যাকচুয়ালি আমার দল বসছে ঐক্যমত্য কমিশনের সাথে, এবং ঐক্যমত্য কমিশনে আমি অত্যন্ত আনন্দিত। অ্যাকচুয়ালি কিছু দূর আমি পার্সোনালি যেভাবে সাজেশন করেছিলাম, কিছু ওনারা ওই সাজেশনগুলো রেখেছেন এবং সেভাবে ওনারা কাজ করছে, তার জন্য আমি আনন্দিত। বাট একই সাথে আবার এই যে ঐক্যমত্য কমিশন সবার সাথে বসছেন, সেট কিভাবে হলো? দেখেন, সরকার যখন কাজ করবে, এবং এটা আমি জনাব ফয়েজ আহমেদের জন্য বলছি, মানে উনি যেন, এগেন ওনার জন্য বলছি না যে ওনার কাছে আমি উত্তর চাইছি, আমি ওনার জন্য বলছি যেন উনি সরকারের কাছে একটু পৌঁছে দেন। সরকার যখনই যে কাজটা করবে সেটার অ্যাবসলিউট লিগ্যাল ভ্যালিডিটি থাকতে হবে। সরকার কিন্তু, মানে যেই মুহূর্তে আপনি সরকার না অনেক কিছু করতে পারেন, অনেক কিছু বলতে পারেন, যেমন এই মুহূর্তে সরকারে যারা আছেন, যাদেরকে মনে করেন অগস্টের 5 থেকে 8 আমরা অনেকে আলোচনার মাধ্যমে তাদেরকে রেকমেন্ড করেছি বা আমরা চেয়েছি তারা থাকুক, নট যে আমরা বলেছি বলেই তারা আছে আজকে ওখানে, বাট আমরা রেকমেন্ড করেছি, আমরা চেয়েছি তারা থাকুক। তারা এর আগে কখনো সরকারের সাথে ছিলেন না। তারা আগে যখন মাইক ধরতেন, যেভাবে কথা বলতেন, সরকারে আসার পর আর একই জিনিস চলবে না, মানে হয় না ভাই। তখন আমরা একসাথে মিত্র ছিলাম অনেকভাবে, মানে আমরা রাজপথে অনেক রিস্ক নিয়েছি, অনেক কাজ করেছি, কিন্তু আমাদের সাথে সহানুভূতি ওনাদের ছিল এবং সম্পৃক্ততা একটা লেভেলে ছিল বলেই কিন্তু আমরা চেয়েছিলাম ওনারাও যদি সরকারে থাকতে পারেন।
কিন্তু যেই মুহূর্তে সরকারে আসবেন সেই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব তাদের, যেখানেই ভুল হবে সেটা সমালোচনাও নেবার দায়িত্ব তাদের। তো সেই জায়গা থেকে সরকারের প্রত্যেকটা কাজের পরিষ্কার করার দায়িত্ব তাহলে তাদের। সো স্বল্প পরিসর যখন আপনি বলেন সর্ট অফ সংস্কার, এটার মানে কি এক্স্যাক্টলি পরিষ্কার করতে হবে। আপনি যখন বলেন যে এই স্বল্প পরিষ্কার সবাই যদি রাজ্যের সবাইকে আপনার পরিষ্কার করতে হবে, কারণ সবার ভিতরে যদি আপনি বলেন, এখন হান্নান মাসুদ আছেন, তারা তরুণ, তারা অনেক কাজ করেছেন এবং মাশাআল্লাহ নতুন একটা পার্টি লঞ্চ করেছেন। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই এই পার্টি নিবন্ধনও পেয়ে যাবে এবং সামনে নির্বাচনে বড় কিছু করবে। তারা তাদের পার্টিগত অবস্থা থেকে কি চাইছেন, তারা যদি পার্টিগত অবস্থা থেকে বলেন আমরা সারা জীবন নির্বাচন চাই না, আমরা কখনো বাংলাদেশে নির্বাচন চাই না, আমরা মার্কসিস্ট রেভলিউশন চাই, তাদের পার্টিগত অবস্থানে তারা বলতেই পারেন ভাই, এটা কোনো দোষের কিছু না। তারা যদি বলেন নির্বাচন জিনিসটাই আমরা বর্জন করলাম, নির্বাচনই খারাপ, আমরা নির্বাচনই কখনো দেখতে চাই না, এটা তাদের অধিকার, তারা বলতেই পারেন। সরকার এটাতে বাতাস দিতে পারেন না, পয়েন্ট হলো ওই জায়গাটায়। সো সরকার যখন এনসিপির সাথে বসছেন, আমি সিম্পল কথা বলি, সিম্পল, এটা মনে করেন অনেকে প্রশ্নবিদ্ধও করতে পারে, হয়তো ফয়েজ সাহেব এটার উত্তর দিতে চাইলে দিতেই পারেন। সরকার এনসিপির সাথে বসছে কোন বিশ্লেষণে এনসিপির সাথে বসছে? এনসিপির লিগ্যাল স্ট্যান্স কি? সরকার মনে করেন বিএনপির সাথে বসছে, লিগ্যাল একটা স্ট্যান্স আছে। ইলেকশন কমিশনের কাছে যান, নিবন্ধিত একটা দল বিএনপি, যেই দলের সাথেই বসছে, এনসিপি নিবন্ধন দিয়ে করাতে কোনো অসুবিধা নেই, বাট লিগ্যাল স্ট্যান্সটা কি? যদি না হয় তাহলে লিগ্যাল স্ট্যান্সটা পরিষ্কার করেন। যেমন আজকে এই লিগ্যাল স্ট্যান্স পরিষ্কার করার জন্য অসুবিধাতেই এই যে হঠাৎ করে যেই কালো আইনে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, যে কালো, এটার জন্য তো আমরা হাসিনা সরকারকে দোষারোপ করতাম। আমরা এই প্রসঙ্গে আসবো, লিগ্যাল ভ্যালিডিটিটা রাখা। সো এই যে লিগ্যাল ভ্যালিডিটি এবং পরিষ্কার রিজনিং, সো আপনি যখন বলবেন 5 বছর এই সরকার থাক, তাহলে এটা ল কি কিসের পিছে? আরেকটা জিনিস একটু পরিষ্কার করি, কারণ প্রেস উইং এ আছেন যেহেতু, উনি হয়তো একটু পরিষ্কার করতে পারবেন। কারণ যেই লেভেলে আমরা প্রমোশন দেখছি গত কয়েক সপ্তাহ ধরে, যে 5 বছর এই সরকার, ইগেন এইটার পিছে কি, মানে পয়েন্টটা কি? ওয়াই দিস প্রমোশন? এটা একটু পরিষ্কার করলে ভালো হয়। কারণ এগেন সরকার তো আমাদের, মানে আমাদের সবার, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা আছেন তারা দায়িত্বে আছেন, পরিচালনার দায়িত্বে আছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু 18.5 কোটি বা 18 কোটি বাংলাদেশের জনগণের, আমাদের সবার। সো আমরা সবাই প্রশ্ন রাখতে পারি, ঠিক না? তো এনসিপি বলতেই পারে নির্বাচন চাই না, আমরা 5 বছর এই সরকার চাই। আমরা এনসিপি বলতে পারি যে তোমরা যদি আসলে 5 বছর এই সরকার চাও, তাহলে এই সরকারে যারা আছে তাদেরকে তোমাদের দলে নিয়ে তোমরা জনগণকে দেখাও যে তোমাদেরকে ভোট দিলে তারা সরকারে আসবে। হয়ে গেল ভাই 5 বছর এই সরকার, কিন্তু নির্বাচন জনগণের অধিকার ফেরত আসলো। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন এজেন্ডাগুলো পুশ করা হচ্ছে, কেন পুশ করা হচ্ছে, এবং এই যে এই প্লেন এন্ড সিম্পল ভাই, জুন অল্প, এবং অল্প মানে কারা কাদের অনুসারে অল্প, এগুলো পরিষ্কার করেন না কেন? আরেকটি বিষয় আমি জানতে চাই আপনার কাছে, যে জুন যে বলা হচ্ছে, জুনে নির্বাচন হলে তো সমস্যার কিছু নেই। জুনে গরমকাল নির্বাচন হবে না, এটা আমরা সাধারণত হয়নি কখনো, এটা শুনেছি। বারবার বলছে যে জুনে মধ্যে হবে, ডিসেম্বর তো জুনের মধ্যে, সেটা হতে পারে মার্চে, সেটা হতে পারে মার্চে, কিন্তু আমি যে সন্দেহের জায়গাটা দেখতে পাই, এই সন্দেহটা কেন? আমি এখানে একটা জিনিস পরিষ্কার করি। 2024 সালে 16 ডিসেম্বরে মাননীয় প্রধান উপদেষ্টা যখন জাতির প্রতি বক্তব্য রাখলেন, তখন উনি বলেছেন একটা কথা, স্বল্প সংস্কার চাইলে 25 ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে 26 জুন। এবং আজ অবধি উনি যতবার বক্তব্য রেখেছেন, উনি এইটা থেকে পিছপা হননি, উনি এটাতেই আছেন। ওনার সরকারের বিভিন্ন মানুষ এইটার বিভিন্ন বিশ্লেষণ দিয়েছেন, কেউ বলেছেন জুন, কেউ বলেছেন ডিসেম্বর, কেউ বলছেন জুন থেকে ডিসেম্বরের মাঝামাঝি। উনি কখনো এর বাইরে যাননি, এই পর্যন্ত আমি শুনিনি, উনি এটাতেই আছেন। ভালো কথা ভাই, একদিকে ভালো যে মুসলমানের এক কথা, একবার বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব না। তারপর যখনই আমরা মনে করেছি উনি এটা বলেছেন, পরের দিনই ক্লারিফিকেশন এসেছে প্রেস অফিস থেকে, এই ফয়েজ সাহেবের অফিস থেকে, যে না উনি এইটাই মিন করেছেন। সো যেহেতু ক্লারিফিকেশন এটা এসেছে, আমি ওই ক্লারিফিকেশনে আছি যে উনি এটাই বলেছেন। খুব ভালো কথা, এগেন মুসলমানের এক কথা, খুব ভালো, কিন্তু ওই এক কথার একটা এক্সপ্লেনেশন থাকতে হবে তো। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? ওয়াই ডিসেম্বর? জুনে নির্বাচন হতে কোনো বাধা নাই। বাংলাদেশে যে 30 জুন হয়, তাহলে হোয়াট ইজ স্টপিং ইউ 27 জুন 28 জুন? 5 বছরের আলোচনা সরকার তো কিছু সংস্কার করবে এবং সেজন্য সবাই সমর্থন দিয়েছে, আপনারাও সমর্থন দিয়েছেন। আমরা অ্যাবসলিউট সমর্থন দিয়েছি, আমরা সবাই সংস্কার দেখতে চাই যাচ্ছে। কিন্তু এই সংস্কারটা, একটা জিনিস জাস্ট ক্লিয়ার করে আমি শেষ করছি, আমরা সংস্কার যেটা দেখতে চাই সেটা হলো জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার দেখতে চাই। সো নির্বাচিত পার্লামেন্ট এসে এই সংস্কারগুলো করবে, আমরা এইটা দেখতে চাই। হান্নান মাসুদ, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা বারবার বলছেন সমস্ত সংস্কারের পর নির্বাচন হবে এবং আসলে আপনারা যে বিষয়টা, যে আমরা শুধুমাত্র
আমাদের অভ্যুত্থানের সময় যেই গণহত্যা হয়েছে সেটার বিচার চাচ্ছি না। আমরা একই সাথে বিচার চাচ্ছি হচ্ছে দীর্ঘ সময় ধরে আমাদের বিরোধী রাজনীতিবিদদের উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরে সব বিচার নিশ্চিত হওয়ার পর এবং নির্বাচন। এই বিচারের প্রক্রিয়াটা আপনার এমন না যে হচ্ছে আমরা বলছি যে হচ্ছে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে তারপরে নির্বাচন করতে হবে। এটা বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমাদের একটা ইমোশন আছে। আপনারা আমাদেরকে বলতে পারেন ইমোশন দিয়ে দেশ চলে না, ইমোশন দিয়ে সেটা চলে না, এটা চলে না, ইমোশন দিয়ে রাষ্ট্র চলবে না। কিন্তু বাস্তবে হচ্ছে এই 24-এর এই গণঅভ্যুত্থানটা পুরোটাই আমাদের ইমোশনের উপর ভিত্তি করে হয়েছে। যখন আমাদেরকে গুলি করছে আমরা সেই ইমোশনটা নিয়েই কিন্তু ওখানে দাঁড়িয়ে গেছি। আমরা যদি বিবেকটা খাটাতাম তাহলে পালিয়ে যেতাম। একইভাবে এই বিবেকটা খাটিয়ে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে যাত্রাবাড়িতে একটি বড় সংগঠনের সভাপতি বিবেক খাটিয়ে পুলিশ দেখে দৌড় দিয়েছে, না আমাদের লোকগুলো দৌড় দেয়নি। আমাদের যে স্টুডেন্টরা যে একটা আমাদের এই প্রজন্মগত একটা বিভেদ আছে, দূরত্ব আছে, এই দূরত্বটা আমরা যত গোছাতে চেষ্টা করি তত দূরত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাচ্ছি যে হচ্ছে আমাদের আগের প্রজন্মের সাথে এই দূরত্ব তৈরি করার চেষ্টা করছি। আমরা 2024 সালের এই গণঅভ্যুত্থানের এই 3টা প্রজন্ম 3 ভাগে 15, 18 এবং 24 মিলে কিন্তু 24-এর গণঅভ্যুত্থানটা হয়েছে, কেউ কারো থেকে আলাদা না। তো এই পুরো প্রজন্মটা আসলে হচ্ছে আগের রাজনৈতিক ধারাটাকে নিতে পারতেছে না, সেটার একটা সংস্কার চাচ্ছে। এখন আপনি আমাকে বলতেছেন যে হচ্ছে নির্বাচনের পরে সংস্কার হবে, আসলে কিভাবে বিশ্বাস করবো? আমরা তো আমাদের ইতিহাস থেকে আমরা শিখে এসেছি যে হচ্ছে নির্বাচনের আগের যে কথাগুলো থাকে রাজনৈতিক যে দলগুলো, গতানুগতিক রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তারা এই কথাগুলো রাখে নাই। 90-এর গণঅভ্যুত্থানের পরেই সেই কথা রাখা হয় না, 5 বছর পরে আবার হচ্ছে নির্বাচন নিয়ে লড়াই করতে হয়েছে। আমাদের চোখের সামনে দেখতেছি যে 31 দফা দেওয়া হয়েছে, সে 31 দফার ভিতর বলা হয়েছিল যে হচ্ছে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, কিন্তু সংস্কার কমিশনের রিপোর্টে সেখানে গিয়ে বলছে পরপর 3 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারে না, বেড়ে গিয়েছে। সেখানে 31 দফার মধ্যে আছে যে হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাওয়া হচ্ছে, কিন্তু হচ্ছে সংস্কার কমিশন রিপোর্টে বলছে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে না, কারণ প্রধানমন্ত্রীকে দুর্বল হিসেবে দেখতে চাচ্ছেন। আপনি তো যখন মোটামুটি শিওর হয়ে যাচ্ছেন যে আপনি নির্বাচিত হতে যাচ্ছেন, তখনই আপনি আপনার মেইন পয়েন্টগুলো থেকে সেখান থেকে সরে আসতেছেন। তাহলে কি আমরা একই রকম সংঘাত আমাদের 2000 এই যে এই ইলেকশনটা হলে আমাদের পরবর্তী 5 বছর পরের ইলেকশন 96-এর মতো সংঘাত, 2006-এর মতো আবার সংঘাত দেখবো? এই নিশ্চয়তা তো আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি না, বা সেই বিশ্বাসটা আমাদের মধ্যে নেই, এই প্রজন্মের মধ্যে নেই। এই অবিশ্বাসটা দূর করার জন্য আসলে কি হওয়া উচিত? আপনারা কি আমি বলছি, আমি সেই কথা বলছি, আমাদের এই প্রজন্মগত অবিশ্বাসের দূর করার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? উদ্যোগ শুধু বক্তব্য গিয়ে যে আপনারা সংস্কার করার কোনো অধিকার নেই, আপনারা সংস্কার করলো আমরা এই সংস্কার সব মুছে ফেলবো, সংস্কার বাদ দিয়ে দিবে, এটা বলার মাধ্যমে কি হয়ে যাবে? যখন আপনি আমাদের 24-এর অভ্যুত্থানকে ছোট করে বারবার বক্তব্য দিচ্ছেন যে এটা কোনো অভ্যুত্থান না, এটা নির্বাচনের জন্য এই আন্দোলন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এই আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এইভাবে যখন হচ্ছে আমাদের আকাঙ্ক্ষাটাকে যখন আপনারা ছোট করতে থাকেন তখন তো আমাদের বিশ্বাসটা আসলে ভাঙবে। আমরা যখন দেখি হচ্ছে যে আপনার মাত্র 7 মাসে দলীয় সংঘাতে, অভ্যুত্থান সংঘাতে 100 জনের বেশি আপনাদের নিহত হচ্ছে, আমরা যখন দেখি যে অভ্যুত্থান সংঘাতে 2100 প্লাস আহত হচ্ছে, 2100 প্লাস অভ্যন্তরীণ সংঘাত হয়েছে, এরকম যদি আমরা দেখি, আমি যখন দেখি যে হচ্ছে আমার উপর বিনা দোষে আমার উপরও হামলা হচ্ছে, তখন আমি আসলে আপনার এই বিশ্বাসটা রেখে আমরা কিভাবে ইয়ে করবো? এই দূরত্বটা গোছানোর জন্য আপনারা কি চেষ্টা করছেন? পাশাপাশি হচ্ছে দীর্ঘ সময় ধরে আমরা যে অভ্যুত্থানের সময়, একটু বলি, আপনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতায় না থাকার যে প্রভিশনটা এখানে প্রস্তাবটা আছে সেটা আপনি পয়েন্ট আউট করেছেন। তো এখানে জাতীয় ঐক্য মত কমিশন যেভাবে কাজ করছে, এরকম 2-1টি পয়েন্টে এগ্রি করলেই কি আপনারা খুশি? মেইন কিছু পয়েন্ট আছে, এগুলাতে এগ্রি করতে হবে, এগুলাতে এগ্রি না করলে তো আমরা বিষয়। এই যে আমাকে একটা কথা বলছেন না যে হচ্ছে নির্বাচনের পর সংস্কার করবেন, নির্বাচিত হয়ে কারা আসবে আমরা মোটামুটি একটা ধারণা রাখি, তো তারা এসে তো আসার আগে দেখতেছি তাদের আগের দেয়া কথাগুলো থেকে সরে যাচ্ছে। মানে ক্ষমতার যখন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন যে কথা দিয়েছে সেই কথা থেকে সরে যাচ্ছে। আমার কথাটা শেষ হয়নি, আমি একটু বলি। আমাকে বিচারের কথা বলছেন যে বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া, বিচার হবে ধীরে সুস্থ, কিন্তু আমি যখন দেখি যে হচ্ছে যারা আপনাকে ভোট কেন্দ্রে যেতে দেয় নাই, যারা আপনার বাড়িতে হামলা করছে, দীর্ঘ 15 বছর যাবত আপনাকে এলাকায় ঢুকতে দেয় নাই, তাদের পক্ষে এখন আপনারা কোর্টে ওকালতি করতেছেন তাদের জামিনের জন্য, তখন তো আমি আপনার কাছ থেকে এই বিচার আশা করি না। আমি এই জন্যই বলি যে হচ্ছে
তাদের বিচারটা এই সরকার আমল হইতে হবে। আপনারা গেলে আপনারা এই বিচারটা করবেন না। আসলে আপনারা দুই একটা রেফারেন্স দেবেন? আমার নিজের এলাকার এমপিকে, নিজের এলাকার এমপির পক্ষে বিএনপির দুইজন নেতা, একজন সাবেক সংসদ সদস্য এবং হচ্ছে বর্তমানে একজন আমার উপজেলা বিএনপি সভাপতি, সাবেক সভাপতি, দুইজনে ওর পক্ষে ইয়াতে কোর্টে লড়াই করতেছে ওকে ইয়া করার জন্য, মুক্ত করার জন্য। এবং হাইকোর্ট থেকে আবার বিএনপি থেকে অভিযোগ করছে, যেমন কায়কোবাদ অভিযোগ করেছেন যে সেখানে তার এরিয়াতে মুরাদনগরে আমি আমার কথাটা বলছি, আমি এই বিশ্বাসটা এরকম অভিযুক্ত হয় আমার কাছে, এটা ভিডিও আপনি যাচাই করলে ভিডিওতেই দেখতে পাবেন, আমার ভিডিওতে আছে, এখানে অধিকাংশ হামলার ঘটনাটা আমি দেখেছি। এই জায়গা থেকে আমরা মূলত একটা কথা স্পষ্ট করি, আমাদের কিছু বিষয় আপনারা মেইন পয়েন্ট আউট গুলো আমাদেরকে দিতে হবে যে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে না, সে চাইলে আগামীতে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করতে পারবে না, এরকম একটা নিশ্চয়তা দেন, তাহলে নির্বাচনটা হোক। আমি বলছি যে 14 যদি নিশ্চয়তা না পান, আমি আমার পয়েন্টগুলো শেষ করি তারপর বলতেছি। 14, 18, 24 যারা আমার ভোটাধিকার কেড়ে নিয়েছে, আপনাকে কেন্দ্রে যেতে দেয় নাই, আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদের সাথে তো আমি আরেকবার ইলেকশনে যাব না। আপনারা কিভাবে যাবেন? তারা যাতে ইলেকশন করতে না পারে সেই নিশ্চয়তাটা দেন, আমরা ইয়ে করব, আমরা ইলেকশনের ব্যাপারে ধন্যবাদ আপনাকে। এটা যদি না হয় তো জোর জবরদস্তির একটা ইলেকশন হবে। কিন্তু একটা কথা, ওই যে প্রজন্মের লড়াই কথা বলছি, 15, 18, 24 একটা গণঅভ্যুত্থান, শেখ হাসিনা কিভাবে পালাতে হয়েছে সেটা দেখা গেছে। ঠিক একই লড়াইটা, এই লড়াইটা দীর্ঘ সময়ের, আপনার রাজনৈতিক ব্যানারে কিন্তু আমাদের এই প্রজন্মে এই প্রজন্মের ছাত্ররা, এই প্রজন্মের যুবকরা কেউ কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন সংগ্রামে যায়নি। এরা আবার আরেকটা প্ল্যাটফর্ম খুঁজে কিন্তু 28-এ এসে আরেকটা এমন একটা অভ্যুত্থান করবে, তখন আপনাদের একই অবস্থা হবে। এই সংঘাতটা না বাড়িয়ে, এই সংঘাতটার জন্য আপনারা আলোচনায় বসে এই সংঘাতটা কিভাবে মিনিমাইজ করা যায়, এই মেইন কয়েকটা কি পয়েন্টে ঐক্যমত হইতে তো কিভাবে হতে পারে, অবশ্যই আমরা এটা নিয়ে কথা বলবো। হান্নান মাসুদ, একটা যখন কথাটা বলছিলেন যে 3টা পয়েন্ট আমি নোট রেখেছি, এর মধ্যে এটাও আছে কোন পয়েন্টে এনসিপিকে ডাকা হয়। প্রশ্নটা আইনি, খুব খুব ভ্যালিড। এনসিপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়। আমাদের এখানে রাজনীতির মাঠে প্রভাব তৈরি করে এরকম অনেক, যদি আপনি গণসংহতি আন্দোলন বলেন, তাদের নিবন্ধন ছিল না। আবার শেখ হাসিনা যে পালিয়েছে, পদত্যাগ করেছে, সেই পদত্যাগপত্র এখনো পাওয়া যায়নি, এরকম আলোচনা উঠেছে। তার মানে শেখ হাসিনা নিজেও দাবি করে এখনো সে বৈধ প্রধানমন্ত্রী। এই সবগুলি বিষয় আমরা যদি একদম সাদামাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আলাপ করি, খুব ভ্যালিড, আমি সব কিছুর সঙ্গে একমত। কিন্তু এই আলাপটা করার জন্য, এই জায়গায় একমত হওয়ার জন্য আমাদেরকে একটা জিনিস আমাদের স্মৃতি থেকে টোটালি ফেলে দিতে হবে, মুছে ফেলতে হবে, যে এদেশে জুলাই একটা আন্দোলন হয়েছিল, এদেশে 5 আগস্ট একটা অভ্যুত্থান হয়েছিল, সে অভ্যুত্থানের মধ্যে দিয়ে দীর্ঘ 17 বছর জাতির ঘাড়ে চেপে বসা এক স্বৈরাচার পালিয়েছিল। এই টোটালটা ভুলে যেতে হবে। এই ছোট্ট একটা জিনিস, অনেক পলিটিশিয়ানের অপিনিয়নের মধ্যে দিয়ে আমরা যেটা দেখি, এটা ছোট্ট একটা ঘটনা মাত্র, এটা তেমন কিছু নয়। সুতরাং আমাদের পলিটিশিয়ানরা যদি আমাদেরকে এই জায়গাটাতে একটু সহযোগিতা করতে পারেন কোনো কায়দায়, যে এটা কিভাবে আমাদের স্মৃতি থেকে ইরেজ করা যায়, আমরা যদি মুছে ফেলতে পারি, তাহলে অনেক কিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনি যদি এই সরকারের গঠন প্রক্রিয়া বলেন, সেটা কোন আইনের বলা হয়েছে, সেটা কিভাবে হয়েছে। সুতরাং আলোচনাগুলি করলে অনেক কিছু করা যায়, এবং সবগুলি আলোচনা খুব সহজ হয়ে যায় যদি আমরা গণঅভ্যুত্থানটাকে ভুলে যেতে পারি, যদি আমরা 1400-র মতো মানুষের মৃত্যুটা ভুলে যেতে পারি, যদি আমরা 20,000-এর মতো মানুষের এখনো কাতরাচ্ছে, আহত হয়ে আছে, হসপিটাল আছে, এদেরকে ভুলে যেতে পারি। আমরা সেটা নিশ্চয়ই ভুলি না, সেটা আমাদের কেউ ভুলে যায়, এটা আমরা আশাও করি না। আপনি যদি শেষ হয়ে থাকে উত্তর, আমি নেক্সট প্রসঙ্গে যেতে চাই। এর বাইরেও না, আমি বলেছি, আমি আরো দুটো বিষয় একটু বলে নিই। ববি হাজ্জাজ ভাই একটা বিষয় বলেছে, সরকার এজেন্ডা পুশ করছে। এই বক্তব্যটা সামনে উপস্থাপন করতে পারবেন না। আপনি সাংবাদিকতা করছেন, আপনিও তথ্য প্রমাণ ছাড়া কিছুই করতে পারবেন না। বাট পলিটিশিয়ান মাসুদদের জন্য সেই সুযোগ আছে, ববি ভাইদের জন্য সেই সুযোগ আছে। মন চাইলেও বলে দিলাম, বাজারে একটা এজেন্ডা ছেড়ে দিলাম আর কি। হ্যাঁ, সরকার এজেন্ডা পুশ করছে। এই সরকারের তো সবচেয়ে বড় ব্যর্থতাগুলির মধ্যে একটা হচ্ছে, সরকার কাউকে কোনো জিনিস বোঝাতে পারতেছে না, কোনো কিছুতে সরকারের নিয়ন্ত্রণ নাই বলছেন, সরকার কোনো কাউকে মোটিভেট করতে পারছে না, সরকারের নানান ব্যর্থতা। একটা জায়গায় সরকার খুব দুর্বল, সরকার কোনো বয়ান তৈরি করতে পারছে না, বা বয়ান তৈরি করার মতো সিআরআইয়ের মতো সেল নাই। আপনি সেটা দেখতেই পাচ্ছেন। সরকারের যে সমস্ত একদম রেডিমেড একটা সরকারি সিস্টেমের মধ্যে যে সমস্ত অর্গান কাজ করে তথ্য প্রচারের জন্য, এই প্রতিষ্ঠানগুলি এখনো পুরোপুরি একটা মুক্ত জায়গায় আসেনি আগের যে ব্যবস্থা ছিল সেখান থেকে। সেই জায়গায় আমি এই জায়গাটা বলে নেই, ববি হাজ্জাজ ভাই যে প্রশ্নটা তুলেছেন, আমি ওনাকে আহ্বান করব
আমাদের সরকারের কোনো পয়েন্ট থেকে, কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আপনার যদি প্র্যাকটিক্যালি মনে হয় যে সরকার এরকম একটা এজেন্ডা পুশ করছে, দয়া করে এটা আপনারা পলিটিক্যালি আপনি কিছু বলবেন কি এখানে? বাবা কাছে যে কথা ঠিক এখনই আমি জেনে নিতে চাই। নিশ্চয়ই আমি এখনই তাহলে পরিষ্কার একটা এক্সাম্পল দেন। আমি এখনই পরিষ্কার করি। প্রথম থেকে দুটো জিনিস বলেছেন, ফয়েজ আহমেদ সাহেব খুব সুন্দর করে বলেছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলবার জন্য। প্রথমত ইন্টারিম সরকার 8 তারিখে যেভাবে ফর্মড হয়েছে, পুরো কনস্টিটিউশনাল প্রসেস, এটা আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে, ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রিন্সিপালস অফ দি কনস্টিটিউশন, এগুলোর ভিত্তিতে তৈরি হয়েছে। সো একটা এগেন একটা গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা যেভাবে আমাদের দেশটাকে রেখে গিয়েছিল, সেখানে এক্সট্রিম সার্কামস্ট্যান্সেস, এক্সট্রিম মেজার্স, কিন্তু এক্সট্রিম সার্কামস্ট্যান্সেস, এক্সট্রিম মেজার্স নেবার পর একটা সরকার যখন তৈরি হয়ে গেল, তারপর আমরা দেখিয়েছি কিন্তু যে ওই যে বললেন দলের নিবন্ধন, অনেকগুলো দল নিবন্ধন পেয়ে গেছে এবং এগেন আমি আশাবাদী ভাই এনসিপিও তাড়াতাড়ি পেয়ে যাবে। কিন্তু এগেন লিগ্যাল প্রসেসটা ফলো করা, জামাতের ব্যাপারটা, বাংলাদেশ জামাতে ইসলামও আইনের চোখে সেটা আছে। সো সেই জিনিসগুলোর হয়তো অন্য কোনো ব্যবস্থা করা যেত, কিন্তু আইনের ব্যবস্থাটা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি সেই কথাটা বলছি এবং সেইখানে সবার জন্য একটা এক্সপ্লেনেশন তৈরি থাকাটাও জরুরি। কারণ কি? কারণ যেমন জাতীয় পার্টি একটা দল, আমি এনডিএম এর পক্ষ থেকে আই এম শিওর হান্নান মাসুদকে জিজ্ঞেস করলে সে এনসিপির পক্ষ থেকে এগেন তার হয়ে আমি কথা বলতে পারি। পুশের ব্যাপারে ফয়েজ যেটা জানতে চেয়েছিল, যদি একটু ছোট করে বলেন। এটা জাস্ট এই যে লিগ্যাল পরিষ্কারটা, না হলে জাতীয় পার্টি তখন বলবে তাদেরকে কেন ডাকা হচ্ছে না। সো লিগ্যাল কারণটা পরিষ্কার করে। এবার আসেন এজেন্ডা মন চাইলে বলে দেওয়া যে এটা কথাটা সত্যি, কিন্তু আসলে আমরা তো দেখে কথা বলি। সো দেখে কথা বলি বলেই বলছি যে যেইভাবে মাল্টিপল টাইমস, যেমন মনে করেন যখন আমরা আলোচনা করেছি, এগেন আমি কারোর নাম নিয়ে কথাগুলো বলতে চাই না, কারণ এখানে তখন আসলে এই প্রমাণের বিষয় চলে আসবে, অনেক কিছু প্রশ্নবিদ্ধ করার বিষয় চলে আসবে। কিন্তু যেইভাবে এই সরকার অনেকগুলো অ্যাকশন করছে, যেমন মনে করেন কথার কথা, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কথা বলেছি, এই যে দুদিন আগে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে একটা নারীকে তুলে নেওয়া হলো, অ্যাটর্নি জেনারেল অফিস পরিষ্কার আমাকে বলে দিয়েছে দে হ্যাড নাথিং টু ডু উইথ দিস ইজ দ্য গভর্নমেন্ট। অ্যান্ড গভর্নমেন্টকে আমি তো জানি না ভাই, গভর্নমেন্টের স্পোক্সপারসন একজন আছেন, সেইটার জন্য কথা বলতেই পারেন। হাইকোর্ট ঘেরাও করে যখন বলা হলো 12টা জাজকে, এগেন পরিচয়ের খাতিরে আমরা কথা বলতে পেরেছি, তারা বলেছে তারাও অবাক হয়ে গেছে, তারা জানেন এটা কে পুশ করছে, কিন্তু এটা পুশ করা হয়েছে এবং পরে শুনেছি সরকারের পক্ষ থেকে পুশ করা হয়েছে। তো সরকারের পক্ষ থেকে যখন পুশ করা হয়েছে, তখন ভাই রাজনীতিবিদ হিসাবে আমি সরকারকেই জিজ্ঞেস করব কোথা থেকে পুশ করলেন, কেন? আমাকে পরিষ্কার বলতে হবে। আমরা বলতে পারি গল্প, আমরা রাস্তায় যে মিছিল করতে পারি, আমরা অনেক নাটক সাজাইতে পারি, সরকারের নাটক সাজানোর কোনো অবকাশ নাই। সরকারকে পরিষ্কার উত্তর দিতে হবে, দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট। আচ্ছা, মেঘনা আলমের প্রসঙ্গ এসেছে। মেঘনা আলমের 74-এ যে আপনার আইন বাক্স ফলো করা হয়নি, তো আপনারা এই ঘটনাটি যখন ঘটলো তখন কিন্তু পুলিশ থেকে যে ডিএমপি থেকে যে স্টেটমেন্ট দিয়েছিল, সেটাই আবার আপনারাও ওন করেছেন এবং শেয়ারও করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কখন বুঝলেন যে সঠিক প্রসেসটা ফলো করা হয়নি? ঘটনা ঘটার পর। তাহলে সাথে সাথে কেন আপনারা উদ্যোগ নিলেন না? আপনার স্টেটমেন্টের সাথে সাথে কেন আসলো না পরে? আপনি মানে এটাও 6 দিন লাগলো আমাদের কাছে জানতে। এটাও আরেকটা আওয়ামী কায়দা হবে, যদি আপনি একবার বলে ফেলেন যে এটা আমরা এই কারণে করেছি, তারপরে আপনার লিগ্যাল প্রসেস রিভিউ করার ব্যাপার আছে, সরকারের মধ্যে এটা নিয়ে আলোচনার সুযোগ আছে, সেই আলোচনার পরে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যে যেহেতু আমরা করে ফেলেছি, এখন যাই হোক আমাদের আগের সিদ্ধান্তে আমরা ঠিক থাকবো, এটা আওয়ামী কায়দা। তো এই সরকারের ক্ষেত্রে অনেকগুলি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পরে আলোচনা হয়েছে, সেগুলি সরকার রিভিউ করেছে, মনে হয়েছে যে এটা পরিবর্তন করা দরকার। সরকারের তেমন আচরণ হওয়া উচিত। সরকারের যদি চেঞ্জটা কি হলো আওয়ামী কায়দা থেকে, এখানে ডিফারেন্সটা কি হলো? 6 দিন পর আমরা এই সত্যিটা জানলাম যে সঠিকভাবে এটা ফলো করা হয়নি। চেঞ্জটা কি দেখলাম? এটা বলা উচিত না আর কি। আপনি লাইভ প্রোগ্রামে তো বলছেন, মানে আওয়ামী কায়দা থেকে চেঞ্জ কি হলো এটা যদি বলেন। আওয়ামী কায়দায় তো অনেক এক্সট্রিম গেছে, অনেক এক্সট্রিম গেছে, কিন্তু আমি এই জায়গাটাই বলি যে 1974-এর এই আইনটাই, বিশেষ ক্ষমতা আইনটা তো কালো আইন। এই আইনটা যখন প্রয়োগ করা হলো, আমি আপনার সঙ্গে একমত হয়ে বলছি এবং আমি পরিষ্কার করে বলছি এই বিষয়ে ল মিনিস্টার যে বক্তব্য দিয়েছে তারপর আর কোনো বক্তব্য নেই। যে প্রক্রিয়াগত ভুল ছিল, এটা করা ঠিক হয়নি, সেই বিষয়ে উনি বলেছেন। সুতরাং এরপরে যদি আমরা এটা নিয়ে আবার বলতে চাই, তাহলে ওই যে বললাম যে সরকার যখনই অনুধাবন করেছে, এখন 6 দিনে কেন হলো, এই যে কেন হওয়া, ধরুন ভাই বলছেন যে শুনেছি, কি শুনেছেন? যে উনি ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে যোগাযোগ করে শুনেছি যে সরকারের পক্ষ থেকে পুশ করা হয়েছে, এবং উনি বলছে যে এটা আমরা বলছি, এখন সরকারকে ব্যাখ্যা দিতে হবে এটা। তা আমি ধরুন সরকারের একজন সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কাজ করে একজন সদস্য হিসেবে বললাম, না আপনি যেটা শুনেছেন ভুল শুনেছেন। এর বাইরে এটা আর প্রমাণ করার কি আছে যে আমি যে করি নাই? এখন আপনি গঞ্জে গেছেন, কি করবেন, কাজ নেই, কাকার নামে একটা মামলা করে দিয়ে আসলেন। এখন তো কাকাকে তো প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে যে আমি এই ঘটনাটা ঘটাইনি। ওরকম প্রক্রিয়া তো নয়। শুনেন, আপনার পুশ করা, আমাদের এখানে সবচেয়ে বেশি আলোচনাটা হয়তো সোশ্যাল মিডিয়ায়,
আপনারা আমাদেরকে একটা আসবো, জিনিস আমি দেখান, একটু, আমি শেষ মাসুদের এই কথা সেন্টেন্সটা শুনে শেষ আসি। করি। একটা জিনিস দেখান তো, সরকার তার কোনো কিছু প্রচারে আনার জন্য কি কোথাও কোনো একটা পোস্ট বুস্ট করেছে? কোনো স্পন্সর পোস্ট আছে কোনো কিছুর? এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে মানুষ তার নানান প্রতিক্রিয়া নানানভাবে দেখাচ্ছে, আমরা কোথাও তো মানুষের এই আচ্ছা, প্রতিক্রিয়াগুলিতে কম্পাইল ফয়েজ, করে প্রকাশও করছি না, এগুলি আমাদের কাজ না। ফয়েজ, আমি মাসুদ আপনার কাছে আসছি, কিন্তু খুব সংক্ষেপে একটু বলবেন যে মেঘনা আলমের ঘটনাটা কি আসলে, মানে এটা নিয়ে আমরা দেখছি যে সরকার মনে হচ্ছে যে বিব্রত, কি স্টেপ নেবে না নেবে সিদ্ধান্ত নিতে কি এটা সময় লেগেছে, এরকমটা প্রতীয়মান হচ্ছে। আসলে এটা নিয়ে বিষয়টা কি? ল মিনিস্টার যে বক্তব্যটা দিয়েছেন, আপনারা এই বক্তব্য সারাদিন প্রচার করেছেন, দেশের মানুষ সারাদিন এই বক্তব্য দেখেছেন। আমার কাছে মনে হয় ল মিনিস্টারের যে বক্তব্যটা, আমরা সেটাতেই থাকি, সেটাই ল বক্তব্য। অ্যাডভাইজার তো একটি কথা বলেছেন, আমরা সেটা দেখেছি যে প্রসেসটা ঠিকমতো ফলো করা হয়। এক্স্যাক্টলি, যে এই মানুষের সবকিছু হবে, সেজন্য যে রিফর্মের আওয়াজটা আসছে, এই রিফর্মগুলি করতে দিতে হবে। রিফর্মগুলি হোক, আইনের রিফর্ম হবে, diplomatic একটা answer আইনের দিলেন রিফর্ম আপনি, হবে, ফয়েজ। সবগুলি মানুষ বুঝতে পারবে যে আমার এখানে কোনো কালো আইন প্রয়োগ হবে না। মাসুদ, আপনারা তো পরিবর্তনের কথা বলছেন, নতুন বাংলাদেশের কথা বলছেন। নতুন বাংলাদেশে যে এরকম সমালোচনা আমরা শুনছি, বহির্বিশ্বে আমাদের এই সরকারের একটি কাজ নিয়ে নিন্দা করছে, এটা তো আমাদেরকে লজ্জায় ফেলে দিচ্ছে। এই যে ৭৪-এ যে আইনটা ফলো করা হলো এবং তাই এখানে একটা স্টেটমেন্ট দেয়া হলো যে আমরা বলছি ৭৪-এর আইন কালো আইন এবং সেটা বাতিল করা দরকার, এবং আমরা একইভাবে বলছি ৭২-এর যে সংবিধানের অধীনে এই বিষয়টা যদি একটু থাকি আমরা এখন। আমি এখানে বলবো, আমি বলবো যে রিফর্ম ছাড়া আপনি এগুলো নিয়ে যত কথাই বলেন, এগুলো আলটিমেট কোনো সমাধান না। এই ১৯৭৪ এই আইনগুলো সংশোধন করেন, সেই আইনগুলো বাতিল করেন, তাহলে তো হয়ে যায়। এখানে এর বাইরে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অনেকে বলছে যে মেঘনা আলমকে এবং আজকে আমি আরো ছেড়ে দেওয়া উচিত, ব্যাখ্যা আপনি দেখছি, কি বলবেন? অনেকেই বলছে, আমি এটা রাষ্ট্রের কাছেই দেখতেছি। আমি তো আজকে একটা ব্যাখ্যা দেখলাম, যুগান্তর একটা নিউজ দেখলাম যে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ইয়ার কারণে নাকি হচ্ছে ওকে আটকে রাখার সিদ্ধান্ত নিছে। সেরকম যদি হয় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের কোনো বিষয় হলে তো সেটা রাষ্ট্র আমাকেও রাখতে পারে না। এরকম ইস্যু হলে সেটা প্রমাণ সাপেক্ষ হলে আর কি। কারণ আমি আসলে বিতর্কের কিছু, এই যে গত ৭ মাসে রাজনৈতিক সংঘাতে কতজন ইয়ে হয়েছে এটা এখন কেউ নিউজ প্রচার করে না। যমুনা টিভি জাকির হোসেনকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে, সেটাকে এডিট সন্ত্রাসী লিখে, যে শীর্ষ সন্ত্রাসী লিখে নিউজ করছে, সেটা আবার হচ্ছে এডিট করতে হয়েছে। এগুলা নিয়ে আলাপ হয় না, এগুলা নিয়ে আরো বিস্তর আলোচনা হওয়া দরকার। বড় সন্ত্রাসী বের হয়ে আসতেছে, যেটা বিএনপির আমলে এগুলা নিয়ে যখন সন্ত্রাসী শব্দ আপনি যখন লিখবেন, সেটা আপনাকে স্পন্সর করে সেটাকে আপনার কেটে দিতে হচ্ছে বাধ্য হয়ে, সেটা নিয়ে কথা বলা দরকার আছে না? তার মানে আমরা দেখছি যে কিছু কিছু আলোচনা মানুষ বেশি করছে, কিছু কিছু আলোচনা আর পাশাপাশি হচ্ছে যে বিষয়টা আমি একটু বলি মাসুদ, তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা বললেন যে কিছু আলোচনা বিশ্বেই বলি, বিশ্ব পরিসর বলি, আমাদের দেশেও বলি যে আলোচনাগুলো মানুষ বেশি করছে, কিছু আলোচনা কম করছে। এই জায়গায় আপনারা কোথায় আছেন? আপনারাও কি বেশি আলোচনা, যেমন সংস্কার প্রশ্নে আপনারা যতটা সরব, আমরা শুধু আলোচনার ক্ষেত্রে আমি একেবারে ক্লিয়ারলি প্রথম ধাপে বলছি, আপনার যে আইনগুলোর অপব্যবহার হওয়ার সুযোগ আছে সেই আইনগুলো আপনি পরিবর্তন করেন, সেই জায়গায় আসেন। সেই জায়গায় পরিবর্তন করার জন্য একমত এখন যে সরকার এখনই পরিবর্তন করে দিক, তাহলে এগুলোর আর অপব্যবহার হবে না। সেটা না করে আপনি যত কথাই বলেন, আজকে মেঘনা আলম নিয়ে বলছেন, কালকে আরেকজনকে নিয়ে বলতে হবে। আমরা তো সেই দর্শন নিয়ে অনেক দেখছি, তনু গেল, এরপরে হচ্ছে আপনার অহরহ মানে অনেক ঘটনা গেলো, সিলেট এমসি কলেজের ঘটনা গেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা গেলো। বিচার কয়জন হয়েছে? আপনি আইনটাকেই সেভাবে বিচার প্রক্রিয়ায় আনতে পারেন না। শুধুমাত্র যখন একটা ইস্যু আসে তখন সেই ইস্যু নিয়ে আমাদের এই ১৯৭৪-এর যে আইনটা, এই আইন তো বাতিল করতে পারত সরকার, আপনারা তো সেই দাবি তোলেননি। এই ৭৪-এর আইন নিয়ে আজকে আমার সামনে আসতেছে কেন? আর গত ৭ মাসও আসা দরকার ছিল। এই ৭৪-এর আইন নিয়ে আলাপ আলোচনার বিষয় হওয়া দরকার ছিল। এখানে ৩ জন আইনজীবী বসিয়ে সেটা নিয়ে কথা বলা দরকার ছিল। মেঘনা আলমের ঘটনা আসার পরে কেন ৭৪-এর আইন নিয়ে শুধু কথা উঠে? এটা তো যে এই আইনটা যে অপব্যবহার হওয়ার প্রশ্ন ছিল, এটা কি কারোর কাছে অজানা ছিল? না, ১৯৭৪-এর আইনটা বাতিল করার জন্য আপনারাও যেভাবে দাবি তুলেছেন তাও কিন্তু দেখিনি। আমার ধারণাই ছিল না। আমি আরেকটা কথা এখানে শেষ করতে চাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে এনসিপি কোন হিসেবে হচ্ছে আপনার সংস্কার কমিশনের ঐক্যমত কমিশনে যাচ্ছে, এটা নিয়ে বিষয়টা এমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে যে হচ্ছে এনসিপি না গেলেই সুন্দর। এনসিপি যদি না যায়, অনেক রাজনৈতিক দলের চাওয়া থাকে যে হচ্ছে এনসিপি এসবে না থাকুক, তাহলে হচ্ছে এতদিন গতানুগতিকভাবে যেভাবে রাষ্ট্র চলেছে, এই যে ৭৪ আইন সহ যত আইন আছে সবগুলোই থাকুক, তবে হচ্ছে যে অপব্যবহার করবে তাকে, মানে যে এই আইনের অ্যাকশনে যাবে, তখন আমরা তার সমালোচনা করবো, কারণ সমালোচনার সুযোগ থাকতে হবে। ওই যে আওয়ামী লীগ জামাত নিষিদ্ধের কথা বলতো, কিন্তু জামাতকে কখনো নিষিদ্ধ করতে না, কারণ জামাতের নাম বিক্রি করে অন্যদেরকে দমন পীড়ন করতে। ধন্যবাদ আপনাকে। ববি হাজ্জাজ, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। জাতীয় নাগরিক পার্টি থেকে যে দাবি আসুক না কেন, সাধারণত সংস্কার প্রশ্নে যে দাবিগুলো আসছে এবং এখনো যেটা আমরা অবিশ্বাসের যে কথাগুলো আসছে, আপনারা যারা রাজনীতি করছেন তাদের
অনেককেই আমরা দেখি খারিজ করে দিতে, তাদের বিরুদ্ধে, তারা যাই চায় তাদের বিরুদ্ধে কথা বলতে। এই প্রবণতাটা কেন? জি, আমি আজ পর্যন্ত পরিষ্কার করছি আরেকবার, এবং হান্নান মাসুদ আমার কথাটা ভুল বুঝেছে, তাকে অনেক স্নেহ এবং আদরের সাথে আমি বলছি, আমি আজ পর্যন্ত এনসিপির বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি যদি বিরুদ্ধে কথা বলে থাকি, আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি, কারণ সরকার আমার, ইন্টারিম সরকার হোক, নির্বাচিত সরকার হোক, নাগরিক হিসেবে সরকার আমার, আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি। এনসিপি তারা একটা ভাই নিজেদের দল, তারা তরুণ হোক, তারা অভিজ্ঞ হোক, প্রবীণ হোক, নবীন হোক, তাদের যেটা ইচ্ছা তারা বলতে পারে। অবভিয়াসলি তারা এখন পর্যন্ত, আমরা তাদেরকে যদি সমালোচনা করতে চাই বলতেই পারি তারা অনেক কিছু এখনো পরিষ্কার করেনি, কিন্তু সেটা তাদের ইচ্ছা ভাই, দলগতভাবে তাদের ইচ্ছা, তারা যদি পরিষ্কার করতে না চায় তাদেরকে এটা নিয়ে। আমি যখন বলেছি এনসিপিকে কেন ডাকা হয়, আমি সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছি। এনসিপি চাইবে যেতে, আমি যখন নিবন্ধন ছিল না, যখন হাসিনা সরকার জোর করে আমার নিবন্ধন আটকে রেখেছিল, তখন দাবি আমি আন্দোলন করেছি, মারামারি করেছি আমার নিবন্ধনের জন্য। এনসিপিও করবে এবং এনসিপি পাবে, এবং আমি আশা করি যে হাসিনা সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ হবে না, এনসিপি পাবে। কিন্তু আমি সরকারের কাছে বিশ্লেষণ চেয়েছি, সো ভিন্ন জিনিস। এনসিপি সমালোচনা না, কিন্তু এনসিপি যা ইচ্ছা চাইতে পারে, এবং যে কোনো রাজনৈতিক দল অনেক কিছু ভুল চাইতে পারে। ভুল মানে কি? আমার কাছে মনে হবে ভুল, আপনার কাছে মনে হতে পারে ভুল। সংস্কার প্রশ্নে আমি যে প্রশ্নটি করেছিলাম সেই জায়গায় যদি একটু আসি, আমরা আসলে শেষের দিকে একেবারে হাতে খুব কম সময়। আমি যে প্রশ্নটি করেছিলাম যে তারা যে দাবিগুলো করছে সংস্কার প্রশ্নে, বিচারের প্রশ্নে, বিচারের কথাটা আমি যদি বাদও রাখি, কিন্তু আমরা অনেক সময় দেখি যে আপনাদের খারিজ করে দেওয়ার একটা প্রবণতা, যে তাদের দিকে একটা অবিশ্বাস, আপনাদেরও একটা অবিশ্বাস করছেন। এই অবিশ্বাস, যেমন আমাকে হান্নান মাসুদ যেমন বললো যে সংস্কার সংস্কার হয়ে যাওয়ার পর বিএনপির দিকে আঙ্গুলি নির্দেশ করেছে, তারপর যেটা বাস্তবায়ন হবে সেটার নিশ্চয়তা কি। আবার ঠিক আপনারাও অবিশ্বাস করছেন, ঠিক এই অবিশ্বাসটা কেন? বিশ্বাস গণতন্ত্রে যদি বিশ্বাস করি, বিশ্বাস রাখতে হবে জনগণের উপর। জনগণ সঠিক সিদ্ধান্তটা নিবে। আর যদি জনগণের উপর বিশ্বাস না রাখি, তাহলে ভাই আমি যার কথাই বলেন না কেন, আমার মাননীয় প্রেস উইং এর মেম্বার ফয়েজ আহমেদ সাহেবের কথা বলেন, বা তরুণ রাজনীতিবিদ বা সামনের সুবর্ণ ভবিষ্যৎ হান্নান মাসুদের কথা বলেন, আমার নিজের কথা বলেন না কেন, ভাই আমি গণতন্ত্রে বিশ্বাস করি। অন্য কেউ 18 কোটি জনগণের থেকে বেটার বুঝে, এটা আমি বিশ্বাস করি না, সিম্পল কথা। এবং একটা কারণ বিশ্বাস করি না, যে গত 300 বছরের পৃথিবীর ইতিহাসে পরিষ্কার হয়েছে যে যেখানে গণতন্ত্র কাজ করে সেখানেই সবচেয়ে বেশি সুফল নিয়ে আসে। গণতন্ত্র ব্যতীত অন্য কোনো সিস্টেমে সুফল আসে না। আচ্ছা, একটু সংক্ষেপে কি আপনি বলবেন যে দুইবারে প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকার ব্যাপার নিয়ে যেটা বলেছিলেন এখানে হান্নান মাসুদ, আপনি এটা সমর্থন করছেন কিনা? আপনি কি মনে করেন যে আসলে কি হলেই অবিশ্বাসটা কমে আসা যায়, ঐক্যের দিকে পৌঁছানো যায়? এখানে একটা বেশ ভিন্ন মত আছে। যেমন মনে করেন বিএনপি বা অনেকগুলো দল বলেছে দুবার প্রধানমন্ত্রী তৃতীয়বার হতে পারবে না। ওয়েস্টমিনস্টার সিস্টেমে প্রধানমন্ত্রী যেভাবে হয় সেটা হলো যে ব্যক্তি পার্লামেন্টকে কন্ট্রোল করতে পারবে, এইটা আইন সংজ্ঞা দিয়ে কন্ট্রোল করা যায় না। আপনি যদি সংজ্ঞা চেঞ্জ করেন প্রধানমন্ত্রীর, সেটা একটা আলোচনায় আসতেই পারে, কিন্তু যদি সংজ্ঞা না চেঞ্জ করে জাস্ট বলেন এ কন্ট্রোল করতে পারবে, কিন্তু একে তবু প্রধানমন্ত্রী হইতে দেওয়া হবে না, তাহলে এটা মুশকিল হয়ে যায়। এর থেকে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট এটার ভিতরে ভারসাম্য আনলে আমার কাছে মনে হয়, এবং আমার দলের সাজেশন সেটাই ছিল, আমার এবং আমার দলের কাছে মনে হয় যে আরো বেটার আমরা গণতন্ত্র রক্ষা করতে পারি। তাছাড়া যদি এরকম কিছু একটা আমরা আনতে চাই, সবাই মিলে যদি সবাই যদি ঐক্য হয় এই জায়গায়, যে দুবারের বেশি হবে না, আমার মনে হয় যে আলোচনাটা এখনো বাকি আছে, আমরা দেখতে চাই আগামীতে কি হয়। 30 সেকেন্ডসে যদি আপনি ফয়েজ কিছু বলতে চান। ভালো বুঝি না, তবে ক্ষমতা পরিবর্তনের দুটো পদ্ধতি সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে ভোটের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন। তো আমরা ভোট নিয়ে কথা বলছি, সব বলছি ওকে ফাইন, কিন্তু এই সরকারকে যদি আপনি জনগণের ম্যান্ডেট নাই এমন একটা সরকার বলেন, সেটা মনে হয় ক্ষমতা পরিবর্তনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া